আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বউ সরি, আমি অনেক অনেক সরি। আমি তোমাকে একটু কষ্ট দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলাম যে তুমি যে আমার উপর অভিমান করো, রাগ করো, কিন্তু কথা বলা অফ করো না, ইগনোর করো না, যেটা আমি সহ্য করতে পারি না। খুব কষ্ট বুকের ভেতর, বুকে ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু সেসব বলে তোমাকে বোঝাতে পারি না। তাই আমি ইচ্ছে করে আজকে সারাদিন তোমার সাথে নাটক করালাম, কিন্তু তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেললাম। তার জন্য সরি। আমি তোমাকে শুধু আমার কষ্টটা অনুভব করাতে চেয়েছিলাম। তোমাকে ইগনোর করার ক্ষমতা আমার নেই। আমার প্রতিটা হৃদস্পন্দন জানে আমি এই মেয়েটাকে কতটা ভালোবাসি। মিথ্যা আপনি, শুধু আমার সাথে মিথ্যে কথা বলেন। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। ভালোবাসলে সারাদিন আমার কান্না মাখা মুখ দেখে, আমাকে না খেয়ে থাকতে দেখে আপনি এভাবে চুপ থাকতে পারতেন না। আপনার হৃদয় এতটা কঠিন হতে পারতো না। আজ আমি বাড়িতে কতক্ষণ ছিলাম, তোমার সামনে বা কত সময় ছিলাম, তোমাকে এভাবে দেখে আমার কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে। কিন্তু আমি ইচ্ছে করেই এই কষ্ট দিয়েছি। কিছু কিছু সময় কষ্ট দিতে হয়, না হলে সারা জীবন কষ্ট, ভুল বোঝাবুঝি থেকে যায়। এসব তো আপনি আমাকে ভালো করে বলে বোঝাতে পারতেন। সারাটা দিন এভাবে ইগনোর করবেন? কত কষ্ট পেয়েছি জানেন, কত খিদে পেয়েছে, তাও আপনার জন্য কিছু খাইনি। কাল তুমি আমাকে রান্না করে খাওয়াইছো, এই জন্যই তো আজ তোমার জন্য আমি রান্না করব। তো ম্যাডাম, বরের রান্না খেলে কি আপনার রাগ কমবে? আমি অবাক চোখে স্পর্শের দিকে ঘুরে স্পর্শের চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি আমাকে রান্না করে খাওয়াবেন? ইয়েস। সামান্য আলু কাটতে গিয়ে তো হাত কেটে ফেলেন, আপনি কি করে রান্না করবেন? সে তো বউয়ের নজর পড়ায়, না হলে আমি স্পর্শ সবই করতে পারি। তুমি বসো, আমি আসছি। স্পর্শ রান্না করতে গিয়েছে, আধা ঘন্টা চলে গেছে। বারবার করে বলেছে আমি যেন রুম থেকে বের না হই। তার বারণের জন্য আমি যেতে পারছি না। কি করছে কে জানে, আমি নিজেই তো পারি না রান্না করতে। তিনি ছেলে হয়ে এসব করতে গেলেন, কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। আল্লাহ, আমি চিন্তায় বসে থাকতে পারলাম না, পায়চারি করতে লাগলাম। ঠিক 1 ঘন্টা পর স্পর্শ বাটি হাতে রুমে এলো। ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা। আমি এগিয়ে এসে দাঁড়ালাম, বাটির দিকে তাকিয়ে দেখলাম সেখানে খিচুড়ি দেখতে পেলাম। ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি আমার ফেভারিট, তাও আবার গরুর মাংস দিয়ে, আর সেটাই রান্না করেছে স্পর্শ। দেখতে তো খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। আমি অবাক হয়ে চেয়ে আছি। স্পর্শ ক্লান্ত গলায় পড়ল, তাড়াতাড়ি বসে পড়ো, টেস্ট করে বলো কেমন হয়েছে। সরি, দেরি হয়ে গেল রান্না করতে। আমি ওড়নার কোণা দিয়ে স্পর্শের মুখ মুছে দিলাম। স্পর্শ নিচের থেকে আমাকে সরিয়ে দিয়ে পড়ল, ছি ছি, আমার গায়ের উপর আসছো কেন? দেখো না আমি ভিজে গেছি। তুমি খাও, আমি গোসল করে আসি। বলেই চলে যেতে চাইলো। আমি স্পর্শকে টেনে ধরে জড়িয়ে ধরলাম। আরে করছোটা কি? এই মেয়েকে ছাড়তে বললে মেয়ে দেখে আরও জাপটে ধরে। হ্যাঁ ধরবই তো, 100 বার ধরবো, 1000 বার ধরে থাকবো, তাতে আপনার কি? আমার আবার কি? আমার তো ভালোই, আমিও ধরবো। বলেই স্পর্শ আমাকে 2 হাতে টাইট করে ধরলো। আমার মনে হয় হাড্ডি কুটি ভেঙে গেল। আমি ছটফট করে তাড়াতাড়ি স্পর্শকে সরে আসলাম। এমন দানবের মতো কেউ ধরে, মনে হচ্ছিল আমার হাড্ডি মাংস সব ভেঙে গুঁড়িয়ে গেছে। আমার কাজ সফল। আমাকে তো ছেড়ে দিয়েছ, নিজে তো ধরতেই পারো না। শরীরে তো শক্তি নাই কিছুই, খালি আছে হাড্ডি। একদম আমাকে হাড্ডি বলে অপমান করবেন না। এখন আমি ঝগড়া করার মুডে নেই। আমার খিদে পেয়েছে, আমি খাবো, তাড়াতাড়ি বসেন। আমি এখন খাবো না, এটা শুধু তোমার জন্য, তুমি খাও। আমি এখন গোসল করব, শরীর দিয়ে দুর্গন্ধ ছুটে গেছে, আর তুমি আমাকে ঝাপটে ধরে আছো। বুঝি না, তোমার কি গন্ধ লাগছে না? না তো, কোথায় গন্ধ? আমি তো সুগন্ধ পাচ্ছি। পারফিউমের থেকেও এই ঘ্রাণটা সুন্দর। এত প্রেম কি রান্না করে খাওয়ানোর জন্য? এত রোমান্টিক হলে তো আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে সব কাজ ফেলে বউয়ের শেফ হয়ে যাব। ওকে, হয়ে যান, আপনি আমার বিনা পয়সার শেফ। পয়সা লাগবে না, বউয়ের আদর ভালোবাসা পেলেই হবে। স্পর্শ একদম আর কানের কাছে ফিসফিস করে বলল। আমি ধাক্কা দিয়ে বললাম, আপনার শরীর দিয়ে গন্ধ বের হচ্ছে, যান গোসল করে আসেন, আমার খিদে পেয়েছে খুব। স্পর্শ মুখ কালো করে বলল, এই না বলে পারফিউমের থেকেও সুগন্ধ বের হচ্ছে, এখন আবার গন্ধ হলো কিভাবে? জানি না। স্পর্শ চলে গেল আমাকে খেয়ে নিতে বলে। আমি খেলাম না, গালে হাত দিয়ে বসে রইলাম। খিচুড়ির দিকে তাকিয়ে আছি।
আর অপেক্ষা করছি স্পর্শ কখন গোসল করে বের হবে। স্পর্শ বের হলো আজ তাড়াতাড়ি। সব সময় তার গোসল করতে লাগে লম্বা সময়। বেরিয়ে এসে আমাকে না খেয়ে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, খাওনি কেন? খাবার কি খুব খারাপ হয়েছে? আমি বললাম, খাই নাই তো, জানবো কি করে ভালো হয়েছে না খারাপ হয়েছে। খাওনি কেন? আপনার জন্য। একা খেতে ভালো লাগছে না, আসেন না একসাথে খাই। আমি খাবো না। কেন? তুমি খাবে আর আমি দেখবো তাই? আজব কথাবার্তা। আমি স্পর্শকে টেনে বসিয়ে দিলাম আর নিচু হাতে খেতে লাগলাম। খুব একটা ভালো না হলেও খারাপ হয়নি, খাওয়া যাবে। আমি স্পর্শের মুখে জোর করে খাবার ঢুকিয়ে দিলাম। স্পর্শ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে কি? ফার্স্ট কিন্তু রান্না করেছি। আমি উত্তর দেইনি, একেবারে মুখে ঢুকিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখুন কেমন হয়েছে, নিচে টেস্ট করুন। ভালো হয়নি? তোমার খেতে নিশ্চয়ই খারাপ লাগছে। মুখের উপর কিছু বলতে পারছো না। খেতে হবে না, রেখে দাও। পাগল নাকি? আমি তো পুরো এইটা একাই খাবো। আপনার জন্য আমি ফ্রিজ থেকে গরম করে এনে দেব, তারপরে খেয়েন। এটা খুব ভালো হয়েছে। আর একটা কথা, আমি এত এত রান্না দেখেছি, করার চেষ্টা করেছি, তবু আপনার মতো করে রান্না করতে পারি না। আর আপনি একবারও রান্না দেখেননি, রান্নাঘরে জীবনে ঢোকেননি, ফার্স্ট গিয়েই এত ভালো রান্না করছেন। আপনি সত্যিই খুব ট্যালেন্টেড। তো তুমি কি মনে করছো তোমার কপাল ভালো এমন স্মার্ট হ্যান্ডসাম বর পেয়ে? জি না, আপনি লাকি, বিকজ আমার মতো একটা মিষ্টি বউ পেয়েছেন। তুমি মিষ্টি? অফকোর্স। মিষ্টি না তিতা সেটা তো খেয়ে টেস্ট করতে হবে। অসভ্য ফাজিল লোক, বলেই স্পর্শকে খুইল খুশি মেরে দিলাম। স্পর্শ হাসতে হাসতে শুয়ে পড়ল। আমি বাটি নিয়ে নিচে চলে এলাম। স্পর্শের জন্য খাবার গরম করে নিয়ে আসলাম। উঠুন আর খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করুন স্বামী। স্বামী যদি এতই সেবা যত্ন করার ইচ্ছা থাকে তাহলে সেবাদার গিন্নির মতো খাইয়ে দাও। বসতে দিলে শুতে চাই, প্রবাদ বাক্য আছে না, ব্যাপারটা তেমন হয়ে গেল না। কষ্ট করে গরম করে আনলাম, কোথায় নিজে খাবেন তা না এখন খাইয়ে দিতে হবে। একটু আগে আমিও কিন্তু হাত পুড়িয়ে কারোর জন্য রান্না করে এনেছিলাম। কথাটা বলেই স্পর্শ জিভে কামড় দিল। আমি খাবার রেখে ছুটে গিয়ে স্পর্শের 2 হাত চেক করতে লাগলাম। সত্যিই ডান হাতের দুটো আঙ্গুল পুড়ে গেছে, লাল টকটকে হয়ে আছে। ইস! আমি ছলো ছলো চোখে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, আপনি খুব খারাপ। জানি। অনেক খারাপ। এতটা কষ্ট পেয়েছেন আর আমাকে জানালেন না। কি সুন্দর মজা করছেন আমার সাথে। এত খারাপ কেন আপনি? এই জন্যই বলেছিলাম আপনাকে রান্না করে খাওয়াতে হবে না। আমি তো এগুলোই খেতাম, আপনাকে কেন কষ্ট করে রান্না করতে হবে? খুব ব্যথা করছে তাই না? হুম, একটু না, ব্যথা তো করছে বুকে। বুকের মধ্যে হাত দিয়ে বলল, এখানে যে তুমি আমাকে বোঝো না, খালি ভুল বোঝো, যেটা আমাকে খুব কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। আমি কাঁদতে কাঁদতে বললাম, আচ্ছা আমাকে ক্ষমা করে দেন। আর আমি রাগ করব না, কখনোই না, সন্দেহও করব না। এই কান ধরছি। আমার ইনোসেন্ট ফেস দেখে স্পর্শ হেসে দিল। এই ফেসটা কিন্তু খুবই কিউট। ধ্যাৎ! স্পর্শের হাতে আমি মলম লাগিয়ে দিলাম, তারপর খাইয়ে দিলাম। স্পর্শ খাচ্ছে আর আমার হাতে কামড় দিচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম, এটা কি হাত পোড়ার শাস্তি নাকি? জি না, এটা আমার ভালোবাসার। তোমাকে কেন শাস্তি হতে যাব কেন? দিতেও পারেন, হাত পুড়িয়ে রান্না করেছেন, এখন কামড়িয়ে আমার হাত ক্ষত করতে চাইছেন। কিন্তু এখন আর পারবেন না, আমি কথার তালে আপনার খাওয়া শেষ করে ফেলেছি। বলেই আমি প্লেট রেখে হাত ধুয়ে আসলাম। আমি বিছানার কাছে আসতেই স্পর্শ আমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে এক টানে নিচের উপর ফেলে দিল। আমি তাল সামলাতে না পেরে একদমই স্পর্শের বুকের উপর আছড়ে পড়লাম। ওরে আম্মু, আমার কপালটা ফেটে গেল গো, এমন করে কেউ টান মারে? আমি রাগান্বিত চোখে স্পর্শের দিকে তাকালাম। হানিমুন সবাই চায়, বিয়ের 1 সপ্তাহে। আমরা যাচ্ছি 2 মাস পর। সাথে আছে আর একটা কাপেল। বেস্টু মিষ্টির বিয়েটা ফাইনালি হয়েই গেল। ওর বিয়ের আজকে 4 দিন, তো ওকে আমরা হানিমুনের টিকিট গিফট করেছি। সাথে আমি আর স্পর্শ যাব। আমাদের তো আর যাওয়া হলো না, আমার লেট লতিফ যাব। আর এই প্ল্যানটা করেছি আমি। যেই শুনেছি মিষ্টির বিয়ে ঠিক হয়েছে, সেই ভেবে নিয়েছি যে ওদের এই হানিমুনের ট্রিপ গিফট করব। আর 2 বান্ধবী একসাথে হানিমুনে যাব। অনেক আগেই আমরা 5 বান্ধবীর সাথে গল্প করতাম, আমরা সবাই একসাথে হানিমুনে যাব। কিন্তু দুঃখের কপাল হলো না, তাই আমরা দুজনেই যাব। ইনশাল্লাহ একদিন সবাই জোড়া হয়ে গেলে আবার যাব।
তো আজকে আমরা রওনা হয়ে গেছি দুই ছোড়া কাপেল। উদ্দেশ্য এখন কক্সবাজারে। আমার মনে আছে ছোটবেলায় একবার কক্সবাজারে গিয়েছিলাম আমি, আব্বু আম্মু আপু আমি। সেটা ছিল আপুর অফিসের ট্যুর। তখনই আমার কক্সবাজারে এসে এত ভালো লেগেছিল যে আমি নিয়ত করে নিয়েছিলাম বিয়ের পর প্রথম হানিমুনে আমি কক্সবাজারেই আসব। আমি আর মিষ্টি গাড়ির পিছনের সিটে বসে আছি, আর সামনে বসেছে স্পর্শ আর মিষ্টির হাজবেন্ড দিগন্ত ভাইয়া। স্পর্শ তো গাল ফুলিয়ে একটু পর পর আমার দিকে তাকাচ্ছে, কারণ তার ইচ্ছে ছিল আমি আর স্পর্শ একসাথে বসবো। দিগন্ত ভাইয়া ও মিষ্টির দিকে তাকাচ্ছে অসহায় মুখে। তাদের বোনের আশা অপূর্ণ করে আমি আর মিষ্টি পিছনে বসে সারা রাজ্যের গল্প জুড়ে দিয়েছি। স্পর্শ ড্রাইভ করছে, হঠাৎ গাড়ি থেমে গেল। নিরিবিলি শুনশান একটা জায়গা। স্পর্শ আর দিগন্ত ভাইয়া গাড়ি থেকে নেমে এলো। আমি আর মিষ্টি জিজ্ঞাসু দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছি। স্পর্শ আমার সাইডে এসে বলল, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো। আমি চরম উত্তেজনা নিয়ে বললাম, মানে কি, এখনই নামবো কেন? এতে তোমার অনেক দেরি। দরকার আছে, নামো। নো, আপনি আমাকে সামনে নেওয়ার জন্য এমন করছেন, তাই না? আমি সামনে যাব না, আমি আর মিষ্টি একসাথে যাব। স্পর্শ আমার কথা শুনে মাথা চাপড়াতে চাপড়াতে জোর করে টেনে আমাকে গাড়ি থেকে নামালো। ওদিক দিয়ে তাকিয়ে দেখলাম দিগন্ত ভাইয়া মিষ্টিকে নামিয়েছে। গাড়ি থেকে নেমে বললাম, কি হচ্ছে এসব? দুজনের মাথায় ভূত চাপলো নাকি? মিষ্টি দিগন্তকে বলল, এই আপনার সমস্যা কি? আপনি আমাকে এভাবে টেনে গাড়ি থেকে নামালেন কেন? আমি ওদের স্পর্শকে বললাম, সমস্যা কি? কি কি হয়েছে আপনাদের? এই মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে কি করতে চাইছেন শুনি? কোমরে হাত দিয়ে বললাম। স্পর্শ আমার কাঁধে হাত রেখে নিজের সাথে চিপকে নিয়ে হাঁটতে লাগলো আর বলল, কি সুন্দর রোমান্টিক একটা রাস্তা, তাই না? আমাদের জন্য আসো, আমরা হাঁটতে হাঁটতে একটু প্রেম করি। আমি বললাম, আপনার মাথাটা গেছে, চলুন তো, তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে। এখন এই রাস্তায় হেঁটে টাইম নষ্ট করতে পারবো না। কি সুন্দর জায়গাটা, প্রেম করার জন্য পারফেক্ট। আসো, এখানে হানিমুন সেরে ফেলি। ওই পানি দেখার জন্য কক্সবাজার যাওয়া লাগবে না। কথাটা শুনতেই আমি ধাক্কা মেরে স্পর্শকে নিচু থেকে ছাড়িয়ে এক হাত কোমরে দিয়ে বললাম, আপনি তো মহাকিপটা। টাকার জন্য বউকে নিয়েই আধ পচা জায়গা পছন্দ করে রোমান্টিক ফিল আনার চেষ্টা করছেন। আমি এত বোকা না, ওকে? তুমি তো বোকাই, তুমি হচ্ছ মহাবোকা। না হলে কি আর দুজন নতুন হাজব্যান্ড ওয়াইফকে এভাবে আলাদা করে বসায়? আমরা না হয় পুরাতন হয়ে গেছি, কত প্রেম করেছি, আর ওরা কেবল কালকে বিয়ে শেষ করলো, আর আজকে তুমি ওদের আলাদা করে কাবাবে হাড্ডি হয়ে বসে আছো। আমি চোখ বড় বড় করে বললাম, কি বললেন? আমি কাবাব মে হাড্ডি? আমি কার বাড়া ভাতে ধান দিয়েছি শুনি? স্পর্শ বলল, এখন তুমি আমার সাথে সামনে বসবে, আর মিষ্টিকে দিগন্ত সাথে পিছনে ছেড়ে দিবে। দিগন্তের মুখটা দেখেছো আর মিষ্টির মুখটা দেখেছো? তোমার জন্য বেচারি কিছুই বলতে পারিনি লজ্জায়। নিজে তো রোমান্টিকতার কিছুই বোঝো না, খালি আছো সবাইকে ডিস্টার্ব করতে। আমি স্পর্শকে কঠিন কয়টা কথা বলতে যাব তার আগেই স্পর্শ আমাকে টেনে দেখলো মিষ্টি আর দিগন্ত ভাইয়া খুব কাছাকাছি দাঁড়িয়ে কি যেন বলছে। স্পর্শ খুব সাবধানে তাদের কাছাকাছি নিয়ে এলো আমাকে। ওদের কথা শুনে বুঝতে পারলাম ওরা দুজন একসাথে বসতে চায়। শুধু আমার জন্যই দুই বেচারা বেচারি এতক্ষণ মুখে কুলু পেটেছিল। ওদের কথা শুনে আমার ভীষণ লজ্জা লাগলো। আমি লজ্জা পেয়ে সবার আগে সামনের সিটে বসে পড়লাম। স্পর্শ ড্রাইভিং সিটে বসে মিষ্টি করে হাসলো। দিগন্ত ভাইয়া আর মিষ্টি এসে দেখলো আমি আর স্পর্শ সামনে বসে আছি। তা দেখে আমাকে জিজ্ঞেস করলো মিষ্টি, ওই তুই সামনে বসেছিস কেন? পিছনে আয়, আমার সাথে বসবি না? আমি বললাম, না, আমি আমার জামাই ছাড়া বসবো না। এতক্ষণ তো এমনিই বসেছিলাম, তুই ভাইয়ার সাথে বস, খালি আমাকে ডাকিস কেন? আমার কথা শুনে মিষ্টি থমকাতে থমকাতে পেছনে গিয়ে বসলো। দিগন্ত ভাইয়া তো খুশিতে বাক্কা বাকুম, আর আমি সামনে বসে রইলাম গাল ফুলিয়ে। স্পর্শ যেহেতু এতই বোঝে আমাকে আগে কেন বলল না? স্পর্শ একটু পরপর আমাকে বউ বউ করে ডাকছে। আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে আছি। একটু একটু করে পেছনে তাকালে দেখতে পারি দিগন্ত ভাইয়া মিষ্টি হাতে হাত রেখে খুব ছিপকে বসে গল্প করছে, আর মিষ্টি একটু পরপর লজ্জায় মুখ নামিয়ে নিচ্ছে। সেই মুহূর্তেই আমার মনে হলো আমার কোলের উপর থেকে আমার হাতটা কেউ টেনে নিচ্ছে। স্পর্শ ছাড়া এই কাজ আর কে করতে পারে? তিনি আমার হাত টেনে ড্রাইভিংয়ের মাঝেই 2-3টা চুমু খেলো হাতের পিঠে। আমি চোখ রাঙিয়ে হাত টেনে নিলাম আর বললাম, নির্লজ্জ,
স্পর্শ অবাক গলায় বলল, এখানে নির্লজ্জের কি করলাম আমি? আমার বউ, তাকে আমি স্পর্শ করেছি। এখানে কার বাপের কি? এতে লজ্জাই বা কেন পাবো? আজব। দেখতে পাচ্ছেন না পিছনে মিষ্টি আর দিগন্ত ভাই আছে? তাদের সামনে আপনি আমাকে এইভাবে চুমু খেলেন কেন? ছি! ওদের তো খেয়ে দেওয়ার কাজ নাই, আমরা কি করছি সেসব দেখতে আসবে। একবার ওদের দিকে তাকিয়ে দেখো, ওরা তো আমাদের থেকেও বেশি নির্লজ্জের কাজ করছে। আমি রাগী দৃষ্টি নিক্ষেপ করলাম স্পর্শের দিকে। মন চাইছে এই চোখ দিয়ে আগুনের গুলি বের করে ওনাকে ভস্ম করে দিই, কিন্তু আমি পিছনে তাকালাম না। পেছনে তাকিয়ে দেখতে পেলাম মিষ্টি দিগন্ত ভাইয়ার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে, আর দিগন্ত ভাইয়া মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শ চোখের ইশারায় বলল, কি ব্যাপার ম্যাডাম, এবার কিছু বলেন। আপনি চুপ থাকুন তো। আমি চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করলাম, তারপর কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই। যখন চোখ খুলে নিজেকে পিছনের সিটে স্পর্শের বাহুতে পাই, সামনে মিষ্টি আর দিগন্ত ভাইয়া ড্রাইভ করছে। আমি ঘুম ঘুম চোখে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, আমরা এখানে কেন? স্পর্শ বলল, বউকে আরামসে ঘুম পাড়াতে আসছি। মানে? কিছু না, ওই দেখো চলে আসছি। আপনি বুঝিয়ে বলুন। পাগলি নামো। আমি ভ্যাবলার মতো স্পর্শের দিকে তাকিয়ে রইলাম। আমি পেছনে কিভাবে এলাম এই সামান্য বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এই ঘুমের কারণে আমি জ্ঞান শূন্য হয়ে গেছি। ফালতু প্রশ্ন করে করে স্পর্শের মাথা খেয়ে নিচ্ছিলাম। স্পর্শ আমার এরকম বাচ্চাদের মতো বিহেভিয়ার দেখে প্রচণ্ড রেগে আর আমার সাথে কোনো কথাই বলল না। আমাকে কোলে তুলে রিসোর্টের দিকে রওনা হলো। আশেপাশের এত মানুষের সামনে এভাবে স্পর্শ কোলে নিয়ে হাঁটাতে আমি লজ্জায় ছটফট করতে লাগলাম নামার জন্য, কিন্তু স্পর্শ আমাকে নামালো না, ওইভাবেই নিয়ে গেল। আর দিগন্ত ভাইয়া রুম বুকিং করা নিয়ে কথা বলেছিলেন। স্পর্শ আমাকে 5 কোলে রাখার জন্য কিছু করতে পারল না। এমনকি দিগন্ত ভাইয়া শেষে আমাদের রুমের দরজাটা খুলে দিল। আমি লজ্জায় চোখ বন্ধ করেছিলাম, কিন্তু যখন যখন চাইছিলাম আমার দিকে শয়তানি দৃষ্টিতে তাকিয়েছিল মিষ্টি, তাকিয়ে চোখ টিপছিল, হাসছিল, আর আমি শুধু ওকে ভেঙচি কেটেছি। রুমে এসে স্পর্শ আমাকে বিছানায় ছুঁড়ে মারল এক প্রকার। মনে হলো আমি না জানি কি, আমি যে তার প্রিয়তমা স্ত্রী, সেসব তিনি আদেও মনে রেখেছে কিনা কে জানে। মনে রাখলেই জীবনেও ছুঁড়ে মারতে পারতো না, এমনভাবে ছুঁড়ে মেরেছে মনে হলো বিছানায় পড়ে আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেছে সব। ও মা গো, এমন জল্লাদের মতো কেউ আছাড় মারে? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? যেন আমি কোনো পুতুল, সেইভাবে ছুঁড়ে মারলেন। কাঁদো কাঁদো মুখ করে বললাম। স্পর্শ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি কি সত্যিই মানুষ? আমার তো তোমাকে মানুষ মনে হয় না। আমি অবাক গলায় বললাম, কি বললেন আপনি? আমাকে আপনার মানুষ মনে হয় না? তোমাকে কি মনে হয়? তোমাকে তোমার মেয়ে বলে মনে হয়। আমি বিকৃত গলায় বললাম, আপনি কি পাগল? মেয়েরা কি মানুষ না? এরা কি মানুষের বাইরে কোনো প্রাণী? আজও পাগল তো আপনি। আমি কি বলেছি আমি পাগল না? আমি তো পাগলই। আমার বউ মানে তুমি পাগলি, পাগলের পাগলি। নাইস না নাম দুটো? মোটেই না। আমি পাগলি হতে যাব কেন? আমি হলাম জ্ঞানী মারিয়া, আর আপনি হলেন পাগল। আপনার বউ পাগলি না, আপনার বউ হচ্ছে মারিয়া। যথাজ্ঞা মহারানী। কিন্তু একটু আগে আপনি নিজে নিজেকে পাগলি প্রমাণ করেছেন, সেটা কি আপনার মনে আছে মহারানী? মোটেই না। আমি তখন ঘুমিয়েছিলাম। ঘুমের করে কি বলেছি কি করেছি আমার মনে নেই। তাই নাকি? তো আপনার এটা মনে আছে আপনি তখন কিছু বলেছেন আর কিছু আজাইরা প্রশ্ন করেছেন? আমার প্রশ্নকে একদম আছাইটা বলবেন না। আমি সব সময় সিরিয়াস কথা বলি। তুমি যদি সিরিয়াস কথা বলো তাহলে সিরিয়াসকে অপমান করা হবে, কারণ তোমার মধ্যে এখনো পর্যন্ত আমি কোনো সিরিয়াস কথা শুনি নাই। আমার কথাগুলো আপনার সিরিয়াস মনে হয় না? আমি কোন সময় আছাইটা কথা বলি? হ্যাঁ, আপনি আসলেই আমার কথাগুলো সবসময় আছাইটা মনে করেন। আমার কোনো কথাই আপনি সিরিয়াসলি নেন না, এটা আপনার সমস্যা। নিজের সমস্যা আমার উপর চাপিয়ে দিচ্ছেন, আপনি আসলেই খুব পচা। স্পর্শকে পচা বলতেই আমার উপর দিয়ে একটি ঘূর্ণিঝড় বয়ে গেল। আমি স্পর্শকে ধাক্কাতে ধাক্কাতে নিচে থেকে সরিয়ে ঠোঁট মুছে বকতে বকতে বাথরুমে ঢুকে গেলাম। আমরা যেহেতু সকালে রওনা দিয়েছিলাম, পৌঁছতে রাত হয়ে গেছে। রাতভর আর কি করব, বসে থাকলাম। আমি একাই ঘুম পাড়ালাম না, উঠে ডিনার করলাম। রিসোর্টটাই ঘুরে ঘুরে দেখলাম। তারপর আবার ঘুম। সকালে উঠে আমরা সাগর পাড়ে আসলাম। সকাল সকাল পরিবেশটা খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস, সাথে খুবই ভালো লাগছে।
স্পর্শ জড়াজড়িতে আমি শাড়ি পরে এসেছি, তাও আবার স্পর্শের ফেভারিট নীল শাড়ি। যাই হোক, এই শাড়ি পরে এখন আমি চলাফেরা হালকা করতে পারি। স্পর্শের যেহেতু শাড়ি পছন্দ, তাই আমাকে এটা পরা শিখতেই হয়েছে। আমি আর মিষ্টি হাত ধরে পানিতে নেমে পড়লাম। সকাল সকালই পানিতে নামাই স্পর্শ আর দিগন্ত ভাইয়া চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। কিন্তু আমাদের আর পাইকে, আমরা তো অলরেডি ভিজে গেছি। কিন্তু এই ভিজে যে কি আকামটা করেছি একটু পরেই বুঝতে পারলাম। স্পর্শ জোর করে আমার হাত ধরে টানতে টানতে উঠিয়ে এনে পড়ল।